তো আজকে আমার সাথে যে আছে সে হচ্ছে আহ, খুব ইয়াং অ্যান্ড খুবই মানে নতুন একজন আর্টিস্ট। আর আর্টিস্ট বলাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, কারণ সে শুধুমাত্র গান গায় না, সে গান বানায়। আর তিনি ইনস্ট্রুমেন্টও প্লে করেন। আর অনেক রকম ভাবে মিউজিকের সাথে তার যোগাযোগ আছে যাকে বলে। তার নাম তমালিকা গোলদার। সো প্লিজ ওয়েলকাম হিয়ার, অ্যান্ড আই এম জাস্ট ভেরি হ্যাপি দ্যাট ইউ অ্যাগ্রি টু ডু দিস। সো আই এম ভেরি নার্ভাস। সো অন দ্যাট নোট, আহ কোনো ব্যাপার নয়, বলো। ওকে। থ্যাংক ইউ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। জানি না এত কিছু বলার মতো জায়গায় আমি একদমই নেই, কিন্তু থ্যাংক ইউ। ওকে। সো তোমার প্রথম গান আমি অ্যাকচুয়ালি শুনি আহ, ব্যোমকেশ দুর্গ রহস্যতে, যে ওই গানটা আছে না তোমার করা। তো তুমি এমনি এমনি এসো, এই গানটা তুমি প্রথমবার, লাইক দ্যাট ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ ইউর ফার্স্ট সংস দ্যাট মেড আ মার্ক অ্যাক্রস বেঙ্গল, রাইট? তার আগে ইউটিউবে অবভিয়াসলি তুমি দেবদীপ নামক একজন ছেলের সাথে, যে আর কি খুব ভালো গায়, ইনস্ট্রুমেন্টস প্লে করে, তার সাথে তুমি ইউটিউবে রেগুলারলি ছিলে, কিন্তু দ্যাট ওয়াজ ইয়োর ফার্স্ট মার্ক ইন দিস ইন্ডাস্ট্রি অর ইন মেন স্ট্রিম বেঙ্গলি সিনেমাস মিউজিক, সো টু স্পিক। তো তোমার সেই ফার্স্ট এক্সপিরিয়েন্সটার ব্যাপারে আগে একটু কথা বলো। আম, দেখো, আমার সাথে সৃজিতদার যোগাযোগ হয় 2022-এ। তখনই সৃজিতদা প্রথমেই আমাকে দুটো কাজের জন্য বলেছিলেন। একটা ছিল ব্যোমকেশ দুর্গ রহস্য, আর একটা উইঙ্কল টুইঙ্কল। হুম। দুটোই সময় ছবি হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, দুটোই সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু সামহাউ ফাইনালি প্রডিউসারদের মধ্যে কিছু সমস্যা ইত্যাদির কারণে, আমি খুব ভালো জানি না, ফাইনালি দুর্গ রহস্যটা সিরিজ হয়। এবং সিরিজে গানটা ব্যবহার করবেন কিনা সৃজিত দা, সেসব নিয়েও অনেক ভাবনা চিন্তা চলছিল, আমরা শিওর ছিলাম না। কিন্তু ফাইনালি গানটা ব্যবহার করা হয় এবং ভীষণ অ্যাপ্রিসিয়েটেড হয়। এবার আমার মতো দেখো, আমি অনেক দিন ধরেই কাজ করছি, আমি বহুদিন ধরেই গান বানাই, নতুন গান বানাই। এবং যেটা তুমি বললে যে আমার এক বন্ধু দেবদীপের সাথে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আছে এখনো। সেইটায় আমি গানগুলো পোস্ট করতাম, মেইনলি আমি আর দেবদীপই প্রোডাকশন করতাম। আমি গানগুলো বানাতাম, আমার আরো বন্ধুরা তারা লেখে, তারা লিখতো, কখনো অন্য কোনো বন্ধু গাইতো, তো এরকম ভাবে সেটা চলতো। কিন্তু আমি সবসময় চেয়েছিলাম যে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজকর্মের সাথে যুক্ত হতে। তো সেইটা একটা প্রথম সুযোগ ওভাবে হয়, সেটা তো ভীষণই আনন্দের। এবং এত বড় একটা প্রজেক্টে মানে সৃজিতদার সাথে কাজ করার সুযোগ পাওয়াটা যে কোনো নিউকামারের পক্ষে ভীষণ আনন্দের। তো সেইটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, খুব সহজ সহজভাবেই ব্যাপারটা মিটে গেছিল। আর গানটা বেরোনোর পর এত অ্যাপ্রিসিয়েশন পাই, এই যে এখনো মানে এই কিলবিল সোসাইটির কাজ হওয়ার পরেও লোকে ওই গানটার কথা বলছে, তো সেটা ভীষণ আনন্দ হয়। এটাই আর কি। সেই গানটার একটা মেল ভার্সন আছে যেটা অনির্বাণ নিজে গেয়েছিল, অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ, সেই গানটার, সরি তোমার কথা একটু কাটছে। হ্যাঁ, ওই গানটা সৃজিত দাই লিখেছিলেন। আচ্ছা, ওই পার্টিকুলার মেল ট্র্যাকটা। তো আহ, এই যে সৃজিত মুখার্জির সাথে তোমার কাজ, মানে আহ, এই নিয়ে দিস ইজ দ্য সেকেন্ড ফিল্ম দ্যাট রিলিজ উইচ ইজ কিল বিল সোসাইটি, বাট এরপর আরেকটা আসবে, উইঙ্কেল টুইঙ্কেল। তো আমি তোমার ইনস্টাগ্রামে দেখছিলাম ইউ হ্যাভ মেড শ্রেয়া ঘোষাল সিং আ সং ফর ইউ, উইচ ইজ ওয়ান্ডারফুল। তো এই যে জার্নিটা অফ ওয়ার্কিং উইথ আ ইউনো লাইক a stalwart filmmaker like Srijit Mukherjee is a big deal now, and so isn't it very what to say, intimidating to work with a person like that? আর সেটা অনেকাংশে সত্যি, মানে যে দেখো, প্রথম কথা ভীষণ এক্সাইটিং ও ব্যাপারটা, যে হুম। সৃজিতদা শুধু একজন বড় ডিরেক্টর নন, সৃজিতদার ছবির গান আলাদা করে চিরকাল অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। মানে সৃজিতদার ছবির গানের জন্য সবাই মুখিয়ে থাকি আমরা। তো সেই অ্যালবামগুলোর অংশ হতে পারাটা একটা ভীষণ আনন্দের জায়গা, ভীষণ আম, দায়িত্বের জায়গা, যে আমি সেটা ডেলিভার করতে পারবো কিনা। কারণ এতদিন ধরে এত ভালো ভালো গান সৃজিতদার ছবিতে সবসময় এসেছে। ইন্টিমিডেটিং বলবো না, ওই চাপটাই থাকে যে হুম। আমাকে এত বড় একটা সুযোগ দেওয়া হয়েছে, যে এত বড় একজন মানুষের ছবিতে আমি কাজ করতে পারছি, এবং যার ছবির গান স্পেশালি একটা আলাদা একটা ক্রেডিবিলিটির জায়গা রাখে, সেখানে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেইটার মান রাখতে পারি যেন, সেইটা একটা চাপ তৈরি করে ডেফিনেটলি। না হলে সৃজিতদার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো,
এবং আম, সবসময় নতুন কিছু করার চেষ্টা ওর মধ্যে থাকে। সেইটা নিয়ে ভীষণভাবে পুশও করেন, যে মিউজিশিয়ানরা ওর সাথে কাজ করেন সবাই এটা তোমাকে বলবে যারা ওর সাথে কাজ করেছে। তো সেইটা খুব আনন্দেরও একটা এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স। মানে একটা লোক এতদিন ধরে এতগুলো সাকসেসফুল অ্যালবাম তার ছবিতে হয়েছে, তো সেই রকম একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথে কাজ করার সময় অনেক কিছু শেখারও থাকে, অনেক কিছু থাকে। আর আমি তো সেই অর্থে ইন্ডিপেন্ডেন্ট গান বাজনাই করেছি, তো ছবির কাজ করাটা ইটসেলফ একটা আলাদা করে শেখার জায়গা, যে একটা ছবির জন্য আমার গানটাকে কত রকম ভাবে বদলাতে হতে পারে, কিভাবে প্রেজেন্ট করতে হতে পারে। একটা গান যখন একজন আর্টিস্ট কনসিভ করে তখন তো সেটা তার একটা সাধারণ একটা আইডিয়া থাকে যে আমি এরকম ভাবে গানটাকে ভেবেছি, কিন্তু সেটা যখন ছবিতে যাচ্ছে তখন পুরো ব্যাপারটা ছবির মতো করে হতে হয়। তো সৃজিতদার মতো একজন লোক হলে যেটা হয় যে আহ, ওর খুব ধারণাগুলো ক্লিয়ার যে আমি এটাই চাই। হুম। তো সেক্ষেত্রে কাজটা অনেক সময় সহজও হয়ে যায়, যে আচ্ছা এটাই চাই তো এটা করতে হবে, ব্যাপারটা এরকম আর কি। হুম। আচ্ছা। তো কিলবিল সোসাইটি নিয়ে আমরা আরো বিস্তারিত ভাবে কথা বলবো, তার আগে আমি একটু ফিরে যেতে চাই টু ইয়োর চাইল্ডহুড, তোমার ছোটবেলাটা নিয়ে। কারণ একটা মানুষের ছোটবেলা তো প্লেজ আ বিগ রোল ইন ক্রিয়েটিং হু দে আর, ইফ নট এক্স্যাক্টলি ছোটবেলা, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, টিনেজ লাইফ বা ইভেন কলেজের লাইফটা। সো মিউজিক কিভাবে আসে তোমার লাইফে, লাইক অ্যান্ড সেই পার্টিকুলার যেভাবে আসে মিউজিকটা, সেটা এখনো কি ওইভাবেই রয়ে গেছে নাকি কতটা ইভলভ করেছে, লাইক আই ওয়ান্ট টু নো। দেখো, মিউজিক এসেছে আমার মায়ের থেকে। হুম। আমার একেবারেই মানে আমার বাবাও গান বাজনা শুনতে ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু মা ভালো গাইতেন এখনো, ভালো গান। আর মা আর কি গান পাগল মানুষ একদম। তো আমার আমার বোনের মধ্যে পুরো গানের দিকটা এসছেই আমার মনে হয় আমার মায়ের থেকে। মানে আমি যে ধরনের প্রিভিলেজেস, যে রকমের সুযোগ সুবিধে বা যে সময়টায় আমি বড় হয়েছি, এটা যদি আমার মা পেতেন আমার থেকে বেটার কিছু করতেন বলে আমার ধারণা। তো মা এতটাই মিউজিক্যাল একজন মানুষ। তো সেইটা আহ, গান শোনাটা ভীষণ ভাবে ছোটবেলা থেকে ভীষণ একটা বড় পার্ট ছিল আমার জীবনের। মানে গান শুনে ঘুমোতে যাওয়া, গান শুনে, গান শুনতে শুনতে খাওয়া। আর মানে জন্মদিনের উপহার ক্যাসেট, বই আর ক্যাসেট, এগুলো আম, খুব আর কি মানে দৈনন্দিন জীবনের এমন একটা অংশ ছিল। আমি যে খুব ছোটবেলা থেকে খুব বড় সময় ধরে শিখতে পেরেছি কারোর কাছে গান, সেরকম খুব একটা নয়। আমি শিখেছি বিভিন্ন সময়ে, এক একটা সেগমেন্টে এক একজনের কাছে শিখেছি, কিন্তু ওই ছোটবেলা থেকে কোথাও একটা একটা ঘরানায় তালিম নেওয়া গোছের ওই ধরনের ট্রেনিং আমার সেভাবে নেই। আমার পুরোটাই শোনার উপর, মানে কানে শুনে শেখা, এবং সেই শোনাটাও কি শুনবো না শুনবো তখন ছোটবেলায় যেটা হয় পুরোটাই মায়ের কন্ট্রোলে ছিল। যে তো ভীষণ ভাবে আমার ছোটবেলায় পুরো রবীন্দ্রসঙ্গীত তো একটা বিশাল বড় অংশ ছিল। এবং তাছাড়া পুরোনো গান আমার কাছে সেই কাসেট গুলো হতো অনমোল রতন বলে তখন, সেগুলোয় মানে আমি কম্পোজারদের অ্যালবাম অনেক ছোটবেলা থেকে শুনেছি আর কি, কম্পোজারদের চিনতে শিখেছি। মানে লাগ যা গেলে আমার কাছে যতটা লতা মঙ্গেশকরের গান, তার থেকে অনেক বেশি মদন মোহনের গান অনেক ছোট থেকেই। এটা সামহাউ কি করে আমার মধ্যে এসেছে, এর হয়তো মায়ের থেকেই এসেছে, যে আমাকে ওই একটা মানে কম্পোজার হেমন্ত কুমারের একটা একটা ক্যাসেট, লক্ষ্মীকান্ত প্যারেলালের একটা ক্যাসেট, সলিল চৌধুরীর গানকে আমি সলিল চৌধুরীর গান বলেই চিনেছি। তো সেইটা একটা আলাদা জায়গা, হয়তো হয়তো ইন্টারেস্টটাও তৈরি করেছে এই দিকে, যে আমি গান তৈরি করতে চেয়েছি একটা সময়ের পর। ছোটবেলাটা মূলত একদম ছোটবেলাটা ওই যেটা বললাম মায়ের কন্ট্রোলে, রবীন্দ্রসঙ্গীত, পুরোনো গান, পুরোনো বাংলা গান, পুরোনো হিন্দি গান, আম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, নজরুল গীতি, এ সমস্ত শুনেই কেটেছে মূলত। খুব একদম ছোটবেলায় সেই অন্তরা চৌধুরী ছড়ার গানের ক্যাসেট গুলো ভীষণ শুনতাম। তারপর একটু বড় হওয়ার পর আমি নাইনটিজের শেষ দিকটায় বড় হয়েছি, সেই সময়টায় ব্যান্ড, একটা পুরো রেভলিউশন ঘটলো বাংলা ব্যান্ড, এবং শিলাজিৎ, চন্দ্রবিন্দু, তখন এফএম সোনা, আম, সেইগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর ছোটবেলায় আর যেটা হঠাৎ করে একটা ভীষণ ইম্পর্টেন্ট, আমার মনে হয় আমার জীবনের ভীষণ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে এআর রহমান। একদম কমপ্লিটলি একটা অন্য সাউন্ডস্কেপে একটা মানুষ এমন কিছু গান তৈরি করলো যে তার সেই প্রথম অ্যালবাম আমি এখনো ফিরে ফিরে শুনি এবং শুনে শুনে ফুরোয় না। আহ, এরকম একটা এরকম একজন শিল্পী কে আবিষ্কার করলাম একটা সময় গিয়ে। এইগুলোই
বিরাট ইনফ্লুয়েন্স ছিল। তারপর আস্তে আস্তে বাইরের গান বাজনা শোনা, বিদেশি গান বাজনা শোনা, সেগুলো হয়েছে অনেক পরে, অনেক পরে। বিদেশি গান কিন্তু মূলত বাজনা বলতে মানে কয়েকটা নাম নাও। বিদেশি গান বাজনা বলতে ধরো আমার খুব প্রিয় আর্টিস্ট বিটলস, বিটলস এর মতো ব্যান্ড, বা লেনার্ড কোহেন শোনা, বা সাইমন এন্ড গারফাঙ্কেল, কার্পেন্টার্স, তারপরে তোমার কোল্ড প্লে, হুম। বা এখন চলছে টেলর সুইফটও আমার খুবই ভালো লাগে শুনতে। আম, এরকম মানে এই মুহূর্তে সব নাম মনেও পড়ছে না আর কি, প্রচুর জিনিসপত্র মিস করে যাচ্ছি হয়তো। কিন্তু ওই বিদেশি ব্যান্ড গুলো শোনা, বিদেশি অন্য আর্টিস্টদের, বন ইভার আমার খুব ভালো লাগে। উম এইরকম আস্তে আস্তে সেগুলোর দিকে সেই শোনাটার বিস্তৃতিটা বেড়েছে। কিন্তু ছোটবেলাটা এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডটা একদমই মানে বাংলা গান আর পুরনো হিন্দি গান আর অল্প কিছু বলিউডের কিছু কাজ, সেগুলো একটা বিরাট অংশ জুড়ে ছিল। হুম, হুম, হুম। তারপর ইউটিউব, ইউটিউবে বিভিন্ন রকমের গান বানানো যেগুলো আর কি একটু অন্যরকম, লাইক হুম। একটু ফোক টাইপের, বাট এট দ্য সেম টাইম পুরো ফোকও বলা চলে না, একটা কাইন্ড অফ মেইন স্ট্রিম ফোক যদি আমি বলতে পারি। আই ডোন্ট নো ইফ আই এম রাইট ইন সেইং দ্যাট। তো কারণ আমার মিউজিকের নলেজ খুবই কম। তো ইউটিউবটা কি করে এলো, আর কিভাবে ভাবলে যে এইভাবে করে তুমি এই জার্নিটাকে নেভিগেট করবে? বিকজ ওইটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ব্রিঙ্কিং হোয়াট এভার ইউ হ্যাভ টুডে ইন বেঙ্গলি মুভিজ, মিউজিক। সো ওই ব্যাপারটা একটু বলো, ইউটিউবের জার্নিটা নিয়ে। ইউটিউবটা না মানে আমার, দেখো সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যান ছিল না মানে গান বাজনার জগতেই আসবো, এইরকম কিছু করবো এরকম খুব প্ল্যান করেছি মানে, খুব কি কোনো প্ল্যানই ছিল না। আমার একদমই একাডেমিয়াতে থাকার কথা ছিল, আমার ছোটবেলা থেকেই প্ল্যান ছিল যে আমি পিএইচডি করব, তারপর কলেজে পড়াবো কি রিসার্চেই থেকে যাব, এই ধরনের প্ল্যান ছিল। সেইটা হলো না আর কি, মানে এমন ভাবে মিউজিক আমাকে টেনে নিল যে সেটা হলো না। আর ইউটিউবটা করতাম একদমই শখে, মানে ইউটিউব করে কখনোই মানে ইউটিউব থেকে খুব আয়ের জায়গা তৈরি হবে ইউটিউব থেকে, বা উম, ওইভাবে ক্যারিয়ারটাকে আস্তে আস্তে ওদিকে নিয়ে যাবো, এরকম কোনোই প্ল্যান ছিল না। আমার যে বন্ধুর সাথে আমার ইউটিউব চ্যানেলটা, দেবদীপ, ও ভীষণ গুণী একজন মিউজিশিয়ান, এবং ও সঙ্গীতের ছাত্র, ও মিউজিক নিয়েই পড়াশুনো করেছে, আমার পড়াশুনোও মিউজিক নিয়ে নয়, একদমই নয়। তো ওর সাথে শখে আর কি গান বাজনা, আমরা ছোটবেলায় একই জায়গাকার লোক, ছোটবেলার বন্ধু, তো একসাথে গান বাজনা করা শুরু করি। তখন আস্তে আস্তে ইউটিউবটা একটা পপুলার প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, এবং চাইলেই গান দেওয়া যায়। তার আগে আমরা সাউন্ড ক্লাউড বলেও একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল, সেটাতেও গান দিতাম। তো ইউটিউবটাতে আম, ইউটিউবে অ্যাকচুয়ালি এই যে তুমি ফোকের কথা বলছো, আমার একটা দুটো গান আছে যেগুলো ভীষণ পপুলার হয়েছে পরবর্তীতে, রাই কমল ফুলকিশোরী নামে। কিন্তু ওই দুটোই গান আছে আমার যেগুলো ফোক ঘেঁষা। আর কোনো গানই নেই যেটা মানে দোতারা বাজছে বা হুট করে তোমার মনে হবে এটা কি কোনো ফোক, এরকম কোনো গানই আমার নেই। আমার বেশিরভাগ গানই ভীষণ আরবান, মানে সেটা আমি বলছি না তোমার পজিটিভ একটা, দিক। তোমাকে একটু আটকাচ্ছি, তোমার একটা গান আছে যেমন যে চেয়েছি, না, যে চেয়েছি ভুল গানটার নাম বোধহয়, হ্যাঁ, যেটা অনুপম রায় নিজের চ্যানেল থেকে আপলোড করেছিল। ইভেন দ্যাট ওয়াজ নট রিয়েলি আ ফোক টাইপ অফ সং। হ্যাঁ, বেশ একটা আরবান গোছের। হ্যাঁ, একদমই নয় মানে হ্যাঁ। আমার, মফস্বলে বড় হয়েছি, তারপর শহরে এসে থেকেছি। আম, আমার চারপাশে আমার বন্ধু বান্ধব তারাই লেখে গানগুলো, তো রাইকমল খুব অন্যভাবে লেখা। রাইকমলের লেখাটা একটা বড় ইনফ্লুয়েন্স শুটটার জন্য, এবং গানটাকে আমি ওভাবে যে প্রেজেন্ট করতে চেয়েছি, একটা একজন শিল্পী দোতারা নিয়ে গাইছেন এবং রাইকমল সেভাবেই টেক হয়েছিল। ফোক যেভাবে ইউজুয়ালি গাওয়া হয়, মানে একজন দোতারা বাজিয়ে গাইছেন, ওরম ভাবেই রাইকমল রেকর্ডেড। না হলে ইউজুয়ালি আমরা যখন গান রেকর্ড করি ইনস্ট্রুমেন্ট আর ভোকালস আলাদা আলাদা রেকর্ড হয়, ওটা কিন্তু চক্রপাণীদা মানে দোতারা বাজিয়েই গেয়েছেন, সেভাবেই রেকর্ড হয়েছে। তো রাইকমলের লেখাটা, স্বদেশ মিশ্র বলে একজনের লেখা, এবং স্বদেশদা খুব অন্য রকমের মানুষ। স্বদেশদাও আম, কলকাতাতেই বড় হওয়া মানুষ, কিন্তু খুব ভাবনা চিন্তা, পড়াশুনো সব রকম সবটাই খুব আলাদা ধরনের। এবং রাইকমলেও কিন্তু উড়াল সেতুর কথা বলা হচ্ছে, হুইচ ইজ আ ফ্লাইওভার অ্যাকচুয়ালি। তো মানে টিপিক্যাল ফোকের মতো নয় লেখাটা, কিন্তু সামহাও ওই দোতারা বাজিয়ে আর চক্রদার গলাটা এত একটা মাটির কাছের একটা গলা, যে ওটা ওইভাবে মানুষ নিয়েছেন, ভালোবেসেছেন। আজকাল দেখি খুব মানে আখড়া টাখড়াতেও গাওয়া হয় দেখি গানটা, আমার কাছে এরকম ভিডিও এসেছে, দেখে খুব ভালো ভালো লাগে, আনন্দ হয়। কিন্তু আমার বেশিরভাগ গানই মানে আমার আর ওই রকমের প্রায় কোনো গানই নেই, আমার সব গানই খুব
এই যে চেয়েছি ভুল টাইপেরই। হুম হুম হুম। তো ওইটা সেই সময় ইউটিউবটা জাস্ট শখে করা, প্রথম দিকে কাভার করতাম। কাভার করতে গিয়ে বুঝলাম যে গান বানানোর প্রসেসটা ভীষণ ভালো লাগছে, স্টুডিওতে গিয়ে একটা গানের অ্যারেঞ্জমেন্ট করা, সেটা রেকর্ডিং, সেটা ফাইনালি কি দাঁড়াচ্ছে সেটা, সেই প্রসেসটা যখন ডিসকভার করলাম তখন বুঝলাম যে এর চেয়ে বেশি আনন্দ আমি কিছুতে পাই না। তো সেইটা থেকে আস্তে আস্তে নিজের গান তৈরি করার চেষ্টা, সেইটায় ঢুকে যাওয়া, এইটাই। খুব প্ল্যান করে এগুলো কিছু করিনি। পরবর্তীতে যখন দেখলাম গানগুলো ওয়ার্ক করছে তখন মনে হলো যে আচ্ছা, এটা নিয়ে আরো এগোনো যেতে পারে, আরো পুশ করা যেতে পারে নিজেকে, এবং যদি এইটাই করে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায় তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না। তো দেখা যাক, সেই জার্নিটাতে আছি এখন, দেখা যাক কত দূর হবে। হ্যাঁ। তো এবার একটু কিলবিল সোসাইটিতে আসি। কিলবিল সোসাইটির আই থিঙ্ক তিনটে গান ওভারঅলে সৃজিত মুখার্জির লেখা, তার মধ্যে দুটো, একটা গান তো যেটা আর কি তোমার কম্পোজিশনে, রেফারির বাঁশি। তো সৃজিত মুখার্জি ইজ আ ভেরি গুড লিরিসিস্ট, লাইক ওর দুটো গান, ওনার দুটো গান আমার খুব ফেভারিট, যেমন আহ, তুমি এবার, আরেকটা হচ্ছে মনটা আহারে, ওই দুটোরই লিরিক্স ওনার লেখা। তো রেফারির বাঁশি ওয়াজ অলসো রিটেন বাই হিম। তো এই ব্যাপারটা কি করে হলো, মানে কি করে হলো থেকে, মানে এই প্রসেসটার ব্যাপারে একটু বলো, লাইক হাউ ডু ইউ কম্পোজ আ পার্সনস রিটেন সং। অ্যান্ড দিস ইজ নট নেসেসারিলি অ্যাবাউট সৃজিত মুখার্জি, এটা তুমি জাস্ট ইন জেনারেলও বলতে পারো যে অন্যদের লিরিক্স কিভাবে কম্পোজ তুমি করো, আর তুমি কেন লিরিক্স লেখো না, লাইক অল দিস থিংস। আম, দেখো, ইউজুয়ালি বেশিরভাগ কম্পোজাররাই আমি যতদূর শুনেছি, স্পেশালি ফিল্মে যারা কাজ করেন তারা বেশিরভাগই আগে কম্পোজিশনটা করেন, তার উপর লিরিক্স লেখা হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, আমি মোস্টলি লিরিক্সের উপর কম্পোজ করেছি। আচ্ছা। আমার খুব কম্পোজিশন আছে যেগুলো কম্পোজিশনের উপর লিরিক্স লেখা, যদিও আমার জার্নিটাও খুব ছোট, মানে আমি প্রচুর গান বানিয়ে ফেলেছি বা ওইভাবে কাজ করব না এমন নয়, সবটাই করি। কিন্তু বেশিরভাগই আমার কাছে লিরিক্সটা আসে, তারপরে আমি সেটাই লিখেছি, যেহেতু বন্ধুদেরই কাজ সব। এবার এই পার্টিকুলার গানটা রেফারির বাঁশির ক্ষেত্রে যেটা ব্যাপারটা হয়েছে যে আহ, অন্য যে গানটা আছে লিখে রাখি প্রেম, ওটার ওটাও আগে শ্রীময় দা আগে লিখেছিলেন লিরিক্সটা, সেটার উপরে গানটা বানানো। তো এই গানটা তার খুব পছন্দ হয়, কিলবিলে ইউজ করার কথা বলেন, তখন বলেন যে ওটার আরেকটা রক ভার্সন করতে হবে। তো সেইটা লেখার একটা প্ল্যান হয়, তখন তখন সৃজিতদা নিজেই লেখেন আমার কম্পোজিশনটার ওপরে। তো আলাদা করে রেফারির বাঁশিতে আমাকে সুর করতে হয়নি, আমাকে জাস্ট দুটো আলাদা, কমপ্লিটলি আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, যেটা আমি আমার টিমের সাথে বসে করেছি। যে একটাকে এবং একই সুরে যেহেতু হচ্ছে, দুটো গানকে কমপ্লিটলি আলাদা করা, এবং একটা রূপমদা সিধুদা গাইবেন, সেই রকটা যাতে ঠিক হয়, সেই সাউন্ডটা যাতে তৈরি হয়, সেইটার উপরেই ওয়ার্ক করতে হয়েছে আমাকে, লিরিক্সটাই কিছু খুব একটা করতে হয়নি। আচ্ছা আর আমি নিজে লিরিক্স লিখি, খুব কম লিখি কিন্তু লিখি। ইনফ্যাক্ট এই যে উইঙ্কেল টুইঙ্কেলে যে শ্রেয়া ঘোষালের গানটা আসবে ওটা আমারই লেখা। আচ্ছা তো আচ্ছা শোনা যাবে। আচ্ছা। তো রূপম ইসলাম আর সিধুকে দিয়ে গাওয়ানো তো ওয়াজ নট আ ভেরি ইজি থিং টু ডু, লাইক ভাবলেই কেমন লাগছে। ইনফ্যাক্ট আমি তোমার একটা পোস্ট দেখেছিলাম, রূপম ইসলাম ওয়াজ সিঙ্গিং ইন দ্য স্টুডিও আর তুমি বাইরে দাঁড়িয়ে ইউ ওয়ার ওয়াচিং হিম। তো সেই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে একটু বলো। না, অ্যাকচুয়ালি না, ইজি ছিল। এরা এত বড় মাপের শিল্পী, এবং মানে এত ভালো গান দুজনেই, আর এত সিনসিয়ার। মানে আমি যে একজন নতুন সুরকার, আমাকে যে ওরা এর আগে চিনতেনই না, আমি এক্সিস্ট করি জানতেন না, সেটা না এতটুকু ওদের কাজে প্রভাব ফেলে না। এটাই হচ্ছে মানে মজার ব্যাপারটা আর কি। মানে আমি যা বলছি অক্ষরে অক্ষরে সেটাই গেয়ে দেবেন, দরকার হলে 50 বার টেক দেবেন, এবং ভালো হয়েছে কিনা আমার ওপিনিয়নটা, মানে ওটাই শেষ কথা। গোছের একটা মনোভাব, এবং ভীষণ সহজ ভাবে কাজটা হয়ে যাওয়া। আম, প্রচন্ড প্রিপেয়ার করে এসেছিলেন সিধুদা, এবং ভীষণ মানে সব জায়গায় আমাকে মানে রূপমদাকে আমরা অতটা প্রমোশনে পাইনি, কিন্তু সিধুদা যেখানে যাচ্ছেন আমার কথা বলছেন, ভীষণভাবে আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং রূপমদার সাথেও কাজের অভিজ্ঞতা খুব ভালো। আর দুটো ম্যাজিক্যাল গলা আমরা ছোটবেলা থেকে শুনছি, সামনে থেকে শোনা, নিজের গানে শুনতে পারা, এইটা একটা ভীষণ মানে ম্যাজিক্যাল ছাড়া আমার আর কোনো শব্দ মাথায় আসছে না এটাকে এক্সপ্লেন করবার জন্য। অ্যাকচুয়ালি কাজগুলো ইজি ছিল, কারণ এরা মানে খুব সহজে গেয়ে দিতে পারেন। আর কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, মানে শুনলেই ভালো লাগছে, যা গাইছেন তাই ভালো লাগছে, এরকমের একটা এক্সপিরিয়েন্স। আর ওইটাই মানে সৃজিতদার পক্ষে এগুলো সম্ভব হয় যে একটা নতুন মেয়েকে নিয়ে তাকে
তার একটা গান সৃজিত দা রূপম দা সিধুদার গলায় গাইয়ে দিতে পারেন। তো এটা বিরাট একটা প্রাপ্তির জায়গা, খুব আনন্দ করে কাজটা করেছি। এটাই, গানটাও ভালো লাগছে, সবার দেখছি সেটাতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার একটু গান দুটোর প্লেসমেন্ট নিয়ে কথা বলবো অ্যাজ ইন সিনেমার মধ্যে। তো আমি কিলবিল সোসাইটি 3-4 দিন আগে দেখতে গেছিলাম, তখন আমি একটু অবজার্ভ করছিলাম যে গানটা একদম ওপেনিং ক্রেডিটসে প্লে হয়, লাইক ক্যামেরাটা একদম এগোয় অ্যান্ড একটা মতো একটা বোর্ড মতো খুলে যায় অ্যান্ড দ্য ভিজুয়াল স্টার্ট প্লেইং অফ কৌশানি অ্যান্ড অঙ্কুশ ডান্সিং অ্যান্ড এভরিথিং। একটা পুরো কমার্শিয়াল বাংলা সিনেমার মতো একটা টাচ, আর পাশে সবার ইন্ডিভিজুয়াল ফ্রেমে পাশে সবার যারা কাজ করেছে তাদের, তার মধ্যে তোমাকেও দেখা গেছে অবশ্যই। তো এই ভিজুয়ালটা, স্পেশালি অঙ্কুশ আর কৌশানীর যে একটা রোমান্টিক সং মতো চলছে, সেখানে তোমার এই লিখে রাখি প্রেম গানটা প্লে হচ্ছে। তো এই ভিজুয়ালটা কি তোমাকে আগে দেখিয়েছিল, মানে এডিট করার সময় সৃজিত মুখার্জি, বা ভিজুয়াল কোনো আইডিয়া ছিল, মানে কিভাবে তুমি কম্পোজ করেছিলে? না, সৃজিতদার ছবির ক্ষেত্রে আম, যেটা হয় বেশিরভাগ সময়ই সৃজিতদা সিনেমার জন্য কম্পোজ করাচ্ছেন এরকম খুব কম কাজই আছে। সৃজিতদার ইন্ডিপেন্ডেন্ট গান আগে থেকে লক করা থাকে ছবির জন্য। তো সৃজিত মাথায় ক্লিয়ার থাকে যে এইটার এই রকম এই গানটা আমি এখানে ইউজ করব, সেই জন্য এইটা। তা বাদ দিয়ে একটা দুটো গান তৈরি করতে হয় সিনেমার প্রয়োজনে, যেরকম উইঙ্কল টুইঙ্কেলও আমি করেছি, সিনেমার প্রয়োজনে নতুন করে গান আমরা তৈরি করেছি। কিন্তু এইটার ক্ষেত্রে এটা সৃজিতদার ডিসিশন ছিল যে এরম ভাবে আমি শুরুতে গানটাকে ব্যবহার করব। আমাকে বলেছিলেন সিকোয়েন্স কি ছিল বা কার লিপে যাবে, কি বৃত্তান্ত, সেই হিসেবে আমরা সিঙ্গার্স কারা গাইবে কি হবে সেইগুলো ডিসাইড করেছি। কিন্তু প্রপার ভিজুয়ালস কিভাবে যাবে বা কিছু সেইগুলো আমি আগে দেখিনি, কারণ তার আগে আমাকে গান তৈরি করে দিয়ে দিতে হয়েছে, তার উপরে শুটটা হয়েছে। আমি সিকোয়েন্সটা জানতাম যে স্ক্রিপ্টে কি আছে, কিভাবে ব্যাপারটা যাবে, সেই সময় নাম দেখানো হবে অ্যান্ড অল, এবং একটা সিনেমার মধ্যে সিনেমা শুটিং চলছে, এইগুলো সেইগুলো সবটা জানতাম। আর রেফারির বাঁশির ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু হেমলকটা শেষ হয়েছিল আমার মতে দিয়ে, হ্যাঁ, এবং আমি তার ওটাই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ, রেফারির হ্যাঁ তো বাসি স্টার্টই হয় আমার মতে দিয়ে, উইচ ইজ কাইন্ড অফ ভেরি লাইক ইনসেন যাকে বলে, লাইক একটা গান শেষ হচ্ছে আরেকটাতে ঢুকে যাচ্ছে। তো দেজাভুর মতো একটা এফেক্ট, একটা ব্যাপার হবে সেই রকমটা করার জন্যই ওটা করা, যে হ্যাঁ, শরৎ থাকবে এবং শরতের এন্ট্রিটা ওরম ভাবেই করেছি যাতে একদম শুনে মনে হয় যে আমার মতে স্টার্ট হচ্ছে, কি তারপরে ব্যাপারটা আরো একটা এনার্জেটিক একটা হ্যাঁ। একটা অন্য যাচ্ছে বিষয়টা। তো এইগুলো। আমার এটাই কিন্তু কোয়েশ্চেন ছিল যে মানে এরকম একটা রক বেসড গানে, লাইক রূপম ইসলাম তো ইউজুয়ালি একদমই রক বেসড গান গান। তো এটাও একদমই রক গান, মানে রেফারির বাসি, বাট তাও ইট হ্যাজ মানে শারদ প্লেইং ইন সেভারাল প্লেসেস, যেটা আমি আগে ভাবিনি যে এটা কি করে সম্ভব। লাইক আমি যখন শুনছিলাম, আমি ভাবছি রেফারির বাসি, আমি যত মানে আগে যখন শুনেছিলাম যে এরকম একটা গান আছে, ইটস এ রক সং, রূপম ইসলাম গাইছে, তো আমি ভাবছি যে একদম ডিং 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 করে শুরু হবে। কিন্তু ওইভাবে শুরু না হয়, ইটস স্টার্টিং উইথ আ শরৎ, উইচ কাইন্ড অফ শকড মি ইনস্ট্যান্টলি। আর তখনই আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল তোমাকে যে এটা তুমি কেন করেছো, বাট অবভিয়াসলি করতে পারিনি। সো আমার খুব ভালো লাগলো যে তুমি নিজের থেকে এটা বললে। তো তো আমার মতের যে ওপেনিং শরৎ পাঠটা, ওটা এটার মধ্যে ইনকর্পোরেট করবে বলেই কি শরৎটা দেওয়া মেনলি, নাকি অন্য কোনো কারণে? এটা একদমই সৃজিতদার আইডিয়া, যে আচ্ছা। হেমলক যেভাবে ছিল, সেটার একটা টাচ যেন থাকে। কারণ এখন এটা বলা উচিত হবে না, হেমলকের এন্ড সিকোয়েন্স আর কিলবিলের এন্ড সিকোয়েন্সের মধ্যে একটা মিল যেহেতু আছে, বুঝতে পারছো কি বলছি, সেইটা করার জন্য আর কি, যে শরৎটা থাকা। তো আমাকে বলেছিলেন যে রক সংটা হবে কিন্তু শরৎটা থাকবে, আর আমার মতের মতো যেন শুনতে লাগে। তো আমি যখন শুরুটা ডিজাইন করি তখন ওইটা প্ল্যান করেই করি যে একদমই আমার মতে শুরু হচ্ছে এরকমই মনে হবে, তারপরে জিনিসটা অন্যদিকে চলে যাবে। তো ফার্স্ট দুটো নোট ইনফ্যাক্ট মানে ডিটো আছে ওটা, হুম, হুম। তারপরে ওটা আলাদা হয়ে যাচ্ছে, মাঝখানে রক থেকে সরে গিয়ে সুন্দর খুবই ইন্ডিয়ান শুনতে লাগছে, মাঝের একটা ইন্টারলিউড যে সেগমেন্টটা আছে সেটা একদমই খুব সুন্দর, শরতের একটা ইন্টারলিউড আছে। আম, বাকিটা আর কি ওরম ভাবেই করা, আইডিয়াটা বেসিক্যালি সৃজিতদার, যে শরৎ চাই এই গানটা। রাইট, রাইট। গতকাল আমি সৃজিত মুখার্জি আর অনুপম রায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওখানে দে ওয়্যার টকিং অ্যাবাউট ওদের পাস্ট ডিফারেন্সেস নিয়ে, লাইক ওরা ক্রিয়েটিভ যখনই কোনো ইস্যু হতো, দে ইউজ টু, মানে একদম চুলোচুলি করা যাকে বলে, মানে দুজনে একদম হেসে খেলে কথাটা বলছে। এখন অনুপম রায় মনে করে যে একটা মিউজিক অ্যালবাম একটা সিনেমার তো একটা ডিরেক্টরের মিডিয়াম,
তো সেখানে হি হ্যাজ টু কম্প্রোমাইজ সার্টেন কিছু কিছু জায়গাতে। সেই কম্প্রোমাইজেস গুলো তোমাকে ইউটিউবে করতে হবে না, বা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো অ্যালবামে করতে হবে না, সিনেমাতে করতে হবে, কারণ সেখানে ইউ আর নট দ্য বস। তো সেটা অনুপম রায় এখন বুঝেছে। সো এই যে তুমি একটা ট্রানজিশন করছো ইউটিউবে, ইউ হ্যাভ অল দ্য ইউনো ভোকালস, লাইক তুমি ওখানে যা ইচ্ছে করতে পারো, ইউ ডোন্ট হ্যাভ এনিওয়ান টু সে যে না এটা করতে পারবে না। রাই কমল ক্যান বি রাই কমল ইন হোয়াট এভার ইউ ওয়ে ইউ ওয়ান্ট, রাইট? কিন্তু এটার ক্ষেত্রে কিলবিল সোসাইটি হোক, উইঙ্কেল টুইঙ্কেল হোক, বা আহ, হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল হোক, বা ইভেন দুর্গ রহস্য, সবকিছুতেই সৃজিত মুখার্জি, এসবিএফ এরা ওপর থেকে দেখছে। তো উইঙ্কেল টুইঙ্কেল যদিও এসবিএফ এর না আমি যতদূর জানি, তো ওপর থেকে সবার প্রোডাকশন হাউসেস ডিরেক্টরদের নজর থাকে। তো তুমি এই প্রসেসটাকে কিভাবে নেভিগেট করো, লাইক ক্রিয়েটিভিটি আর একটা যে ওপর থেকে ইউনো একটা ডেডলাইন দেওয়া, বা এইভাবে করো, এই চেঞ্জেস গুলো করো, এই টুইকিং গুলো করো, তুমি নিজের গলাটাকে, নিজের ভয়েসটাকে কিভাবে মেনটেন করো থ্রু অল দিস? দেখো, এটা করতেই হয়, এটা অনুপম দা যেটা বলছিলেন, মানে একদমই মানে ওইটাই বক্তব্য আমারও। যখন আমরা একটা গান তৈরি করি তখন সেটা নিয়ে নিজেদের একটা ভিশন থাকে, একটা আইডিয়া থাকে যে আমি হয়তো এটাকে এরকম চাই। হয়তো একটা গান আমি চেয়েছিলাম যে জাস্ট গিটার বাজবে, একদম খুব ইন্ডি সাউন্ডিং একটা, জাস্ট গিটার আর ভোকালস, আর কিচ্ছুর দরকার নেই। কিন্তু সেইটাকে আমাকে ছবির জন্য একটা বিরাট একটা মানে জাঁকজমকপূর্ণ একটা অ্যারেঞ্জমেন্ট হয়তো করতে হচ্ছে। এবার সেটা করতে হবে, কিছু করার নেই, কারণ সত্যি এটা ডিরেক্টরস মিডিয়াম। এবং কখনো কখনো প্রোডাকশন হাউসেরও কিছু চাপ থাকে যে একে দিয়ে গাওয়াতে হবে, বা এটা এরম ভাবে করতে হবে। বা ধরো এরকম আমরা অনেক ছবিতেই দেখি যে স্ক্রিপ্টের সাথে হয়তো যাচ্ছে না, কোনো জায়গায় হয়তো নেই, কিন্তু একটা নাচের গান রাখতে হবে। এগুলো তো হয়। তো সৃজিতদার ছবির ক্ষেত্রে যেটা হয়, মূলত সৃজিতদারই আহ বক্তব্যটা থাকে যে এটা এরকম চাই বা ওটা ওরকম চাই। এই যেমন আমি বললাম যে একটা রক সং, তার মধ্যে আমার সরোদটা চাই, কারণ হেমলক আমার মতে দিয়ে শেষ হয়েছিল। তো এইগুলো করতে হয়, মানে এটা হচ্ছে তোমার উম এইটাই মজার যে এখানে তুমি ডিরেক্টরের কথা রেখে তারপরে সেই জিনিসটাকে কতটা বেটার করতে পারছো, তোমার ক্রিয়েটিভিটিটাকে কতটা সেটার মধ্যে ইনকর্পোরেট করতে পারছো। সেইটা কখনো কখনো পছন্দ হয় না, অনেস্টলি আমিও বলছি। কখনো কখনো মানে যে কোনো ফরমাইশি কাজেই এটা হয় যে কিছু কিছু পার্টস মনে হয় যে ধুর এটার দরকার ছিল না, বা এটা ওটা করলে ভালো হতো। কিন্তু ওইটাই শেখার এবং ওটাই জার্নি, যে এটা আমি ফিল্মের জন্য বানাচ্ছি, এটা আমার গান নয়, এটাই ছবির গান। তো সেইটা করতেই হয়, ওটা ওটা হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি আমি এখনো তো অন্য তেমন কোনো ডিরেক্টরের সাথে সেভাবে কাজ করিনি। সৃজিত দা খুব ক্লিয়ার অ্যাবাউট হিজ ভিশন আর কি। তো সেটাতে সুবিধেই হয় যে আমি জেনে যাই যে হ্যাঁ এটাই করতে হবে, এটাই চাইছে। অনেক সময় অনেকে খুব কনফিউজড থাকে, মানে অন্য অনেকের সাথে কাজ করে, ছবির কাজের কথা বলছি না, তারা কি চাইছে খুব একটা নিজেরা স্পষ্ট করে বলতে পারেন না, কনফিউজ থাকেন, তখন বরং সমস্যা হয়। কেউ যদি খুব কনফিডেন্ট থাকেন যে আমি জানি আমি এটাই চাইছি, তখন কাজটা সহজ হয়ে যায়। সেটা অনেক সময় হয়তো খুব আমার পছন্দ মতো হলো না, কিন্তু ওটাই কিছু করার নেই। মানে ফিল্ম ইজ এ ডিরেক্টরস মিডিয়াম, তো ওটার মতো করেই করতে হবে। তো আর একটাই কোয়েশ্চেন আছে আমার কাছে, আর সেই কোয়েশ্চেনটা হচ্ছে একটু, মানে একটু পার্সোনাল ইন আ ওয়ে, যে আমরা তো রেগুলার লাইফে উই ডিল উইথ আ লট অফ ইস্যুস, অ্যান্ড সবকটা ইস্যুস তো এক্সটার্নাল হয় না, ইন্টারনালও হয়, মেন্টাল হেলথ ইস্যুসও যেটাকে আমরা বলি। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, অনেক কিছু নিয়ে আমরা ভুগি, আর যেগুলো ক্লিনিক্যাল বা নন ক্লিনিক্যাল যাই হোক। তো ইউ আর অলসো হিউম্যান বিং। সো তোমার ব্যক্তিগত অনেক ইস্যুস থাকতেই পারে। তো সেটার সাথে তুমি কিভাবে লড়ো, আর তোমার আর্ট, তোমার মিউজিক সেটাতে কিভাবে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে প্লে করে, যে ঠিক আছে মিউজিকটা আছে বলে এই পার্টিকুলার সাইডটাকে আমি ব্যালেন্স করতে পারি। তো ডাজ দ্যাট হ্যাপেন, লাইক কিভাবে ব্যালেন্স করো তুমি তোমার মেন্টাল হেলথকে? না, সেটা তো একদমই হয়, এটা এখন বলে না, এটা চিরকালই আমার আম, মানে মন খারাপের ওষুধ হচ্ছে গান, এটা চিরকালই। এবার মন খারাপ আর তুমি যে ক্লিনিক্যাল কন্ডিশন গুলোর কথা বলছো সেগুলোর মধ্যে অনেক তফাৎ। আম, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের কথা এটা বলতে পারি যে আমি যখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি সত্যি কথা বলতে কম্পোজ করা শুরু করি ভেন্ট আউট করার জন্য। মানে
আমার কষ্ট হচ্ছে, আমি খুব একটা সেটা বোঝাতে পারছি না বা বলতে পারছি না, বা আমার স্ট্রেস বা আমি যেটা করতে চাইছি করতে পারছি না, বা নিজে কনফিউজ বা আহ, মোটমাট ভালো নেই। সেই হুম, ভালো না থাকাটা আমার অনেক গানের জন্ম দিয়েছে, হুম, এটুকু আমি বলতে পারি। এবার আর যেটা আমি আগেও বলছিলাম, যে গান তৈরি করার যে প্রসেসটা, গোটা একটা গান ক্রিয়েট করা থেকে শুরু করে সেটা ফাইনালি কোন ভার্সনটা সেটা থাকবে সেটা ডিসাইড করা থেকে সেটার অ্যারেঞ্জমেন্টস এভরিথিং, একটা গান রিলিজের মতো করে তৈরি করা, এই গোটা জার্নিটা আমাকে এত আনন্দ দেয়। হুম, এটা শুধু কাজ নয়, মানে এটা আম, আমি হয়তো পার্সোনালি সেদিন হয়তো খুব ভালো নেই, কিন্তু একবার কাজে ঢুকে গেলেই মানে সঙ্গীত এতখানি আমাকে আনন্দ দেয় আম, যে আমি বাকি সবকিছু ভুলে যেতে পারি সেই মুহূর্তে। এবং শুধু এই গান তৈরির ব্যাপারটাও নয়, মানে কিছু কিছু গান আছে যেগুলো আমার শুনতে এতটাই ভালো লাগে যে আমি এতটাই বুঁদ হয়ে যেতে পারি, মানে নেশার মতো আমি বুঁদ হয়ে যেতে পারি, যে যে হাই আমাকে সেই মানে গানগুলো দেয়, মানে ফর দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, যে হাইটা আমি অনুভব করি সেই গানগুলো লুপে শুনতে থাকলে, সেটা পুরো পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারে আমার, যে তখন কোন সময় আমি কেমন আছি, কোথায় আছি। তো সেটা তো একটা অন্য জিনিস। এবং আমার ধারণা আমি একজন মিউজিশিয়ান বলে নয়, এটা বহু মানুষের মানে বহু শ্রোতারও এই জিনিসটাই হয়, যারা হয়তো নিজেরা কিছু ক্রিয়েট সেভাবে করেন না বা গান বাজনার সাথে সেভাবে যুক্ত নন, কিন্তু এই অনুভূতিটা অনেকেরই হয়, মানে বহু শ্রোতারও হয়, সেই জন্যই তারা পাগলের মতো গান বাজনা ভালোবাসেন, আহ শোতে গিয়ে কনসার্টে গিয়ে এত আনন্দ পান। তো এইটাই। তো অন দ্যাট নোট এখানেই শেষ করছি। ভীষণ ভীষণ ভালো লাগলো কথা বলে। আগেন আই এম ইমেন্সলি গ্রেটফুল যে তুমি এটাতে রাজি হলে। লাইক, আগেন আই এম নো বডি, রাইট? আমি জাস্ট কিছু শর্ট ফিল্ম বানিয়েছি, তাও নিজে জিরো বাজেটে। সো এরকম ভাবে আমাকে ইন্টারভিউ দেওয়াটা তোমার কোনো দরকার ছিল না, তাও তুমি হ্যাঁ বললে। এন্ড সো আই এম সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ এ না লাভলি না, সেশন। আমার খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে। তুমি আমাকে যখন ইনস্টাগ্রামে টেক্সট করেছিলে, আমার টেক্সট গুলোও খুব ভাল লেগেছিল। তুমি এত সুন্দর গুছিয়ে লেখো, যেরকম তুমি গুছিয়ে কথা বলো সেরকমই গুছিয়ে তুমি লেখো। আমার খুব ভাল লেগেছিল। আর আমিও কোনো সামবাডি নই, আমারও খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলতে পেরে, এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পেরে। তো তোমার কাজ আমাকে পাঠিও, আমি দেখবো তোমার শর্ট ফিল্ম। আবার কথা হবে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।